আগরতলাতে সৎসঙ্গ। আগরতলা সম্বন্ধে আমি অনেক কথা শুনেছি। আগরতলাতে বহু লোক, 40% লোকের উপরে আমি শুনেছি সৎসঙ্গী। এবং ঠাকুরের শুভ জন্মোৎসবে বা জন্মদিনে আগরতলা ন্যাশনাল হলিডে ও ঘোষণা করা হয়েছিল, এমনও ঘটনা আমি শুনেছি। বহু বহু দূর থেকে লোকজন এসেছিল উৎসবে। সুধাংশু মিশ্রদা একজন অক্লান্ত কর্মী, ইষ্টপ্রাণ কর্মী। নলিনী রঞ্জন মিত্রদা ইষ্টপ্রাণ কর্মী। রামাশঙ্কর ত্রিবেদীরা ইষ্টপ্রাণ কর্মী। আরো অনেক দাদারা আছেন যাদের আমি নাম শুনেছি, যারা আগরতলাতে প্রচন্ডভাবে ঠাকুরের কাজ করেছেন এবং বহু লোককে, বহু মানুষকে ইষ্টের সাথে যুক্ত করেছেন। সেই আগরতলাতে আজকে সৎসঙ্গ করার জন্য আমাকে সন্দীপ মণ্ডলদা অনুরোধ করেছেন। আমি সাধারণত কেউ যদি আমাকে অনুরোধ করে আমি ফেলতে পারি না। তার কারণ আমার এই বয়সেও আমি যদি দুটো ঠাকুরের কথা বলে নিজে তৃপ্তি পাই এবং মানুষকেও তৃপ্তি দেওয়ার চেষ্টা করি, আর ঠাকুরের কথা বলতে আমার ভালো লাগে। কেননা তিনি যা বলেন, ঠাকুর যা বলেন সবই জীবনীয় কথা বলেন, ঈশ্বরীয় কথা বলেন, ভগবানকে পাওয়ার কথা বলেন, শান্তির কথা বলেন, পরিবারের সুখ কেমন করে আসতে পারে তা বলেন, স্বাস্থ্য কেমন করে ভালো হয় তা বলেন, এবং দেশের সর্বাঙ্গীন মঙ্গল যাতে হয় ঠাকুর সেসব কথাই বলেন। ৮০ বছর ৫ মাস ধরে তার জীবনকাল অবধি তিনি শুধু মানুষের জন্যই করে গেলেন, মানুষের জন্যই বলে গেলেন। সেই ঠাকুরের কথা বলার জন্য আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আজকে শুধু একটা পয়েন্ট নিয়ে, ঠাকুরের একটা লাইন নিয়ে আলোচনা করব। লাইন মানে শেষে ঠাকুর যেটা বলে গেছিলেন, তার একটা কথা ১০-১২টা শব্দে একটা কথা বলে গেছিলেন, সেই কথাটা নিয়ে আজকে আলোচনা করব। ঠাকুর বলেছিলেন ঠাকুর বলেছিলেন দুনিয়া ধীরে ধীরে দেবভূমি দেবভূমি হয়ে উঠতে পারে। এই কথাটা ঠাকুর বলেছিলেন। দুনিয়া ধীরে ধীরে দেবভূমি হয়ে উঠতে পারে। শুধু বাংলা নয়, বিহার নয়, ভারতবর্ষ নয়, আমেরিকা, ইংল্যান্ড নয়, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, সমস্ত দেশ, সমস্ত দুনিয়া, দুনিয়া বলতে সমস্ত দেশকে বোঝায়, বিশ্বকে বোঝায়। দুনিয়া ধীরে ধীরে দেবভূমি হয়ে উঠতে পারে। এই কথাটি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলে গেছেন। কোথায় আছে? আলোচনা প্রসঙ্গের ৮ম খণ্ডে। দয়া করে আপনারা নোট ডাউন করে নেন। আলোচনা প্রসঙ্গের ৮ম খণ্ডের ডিসেম্বর মাসের ১৬ তারিখে ঠাকুর এই কথাটা বলেছেন। কথা প্রসঙ্গে, দেশের শান্তি প্রসঙ্গে, দেশের স্বস্তি বিধান প্রসঙ্গে কি বলেছেন আবার বলি, দুনিয়া ধীরে ধীরে দেবভূমি হয়ে উঠতে পারে। বলেছেন পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পাবনাতে ১৯৪৬ সালে ১৬ই ডিসেম্বরে ঠাকুর এই কথাটা বলেছিলেন।
আমি মনে করি দুনিয়া ধীরে ধীরে দেবভূমি উঠতে পারে কথাটা নিছক একদম মিথ্যা কথা, নিছক কল্পনার কথা, নিছক স্বপ্নের কথা। আপনারা দুনিয়ার দিকে দেখেন, বর্তমানে ইরাকে কি চলছে? সমুদ্রের মধ্যে দিয়ে টর্পেডো এসে জাহাজকে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিল, মালপত্র সব ডুবিয়ে দিল। আমেরিকার সাথে ইরানের দ্বন্দ্ব, ইরাকের সাথে দ্বন্দ্ব, রাশিয়া, চীন একসাথে হয়ে আমেরিকার বিরুদ্ধে যেতে চলেছে। কত বোমা, কত মিসাইল, কত ঘাঁটি নষ্ট হয়ে গেছে আমেরিকার, ইসরায়েলের, ইরাকের। দুনিয়া শান্ত কোথায়? দুনিয়া এই কি দেবভূমি হওয়ার লক্ষণ? পাকিস্তান, হিন্দুস্তান মারামারি হয়ে গেল, ভারতবর্ষ দ্বিভাগ হয়ে গেল, রক্তে রক্তে বন্যা বয়ে গেল। কত নারীর, কত সতী নারীর, কত অবলা নারীর ইজ্জত নষ্ট হয়ে গেছে। কত সুপুরুষ প্রাণ ত্যাগ করেছেন, তাদের মৃত্যুমুখে পতিত করা হয়েছে। হিংসার দাবানল জ্বলে উঠতেছে। কিন্তু ঠাকুর বলছেন দেবময় হয়ে উঠতে পারে। এ কি সত্যি? এ কি অলৌকিক স্বপ্ন? এ কি কল্পনা? ঠাকুর কেন এমন কথা বললেন? আর এটা কি সম্ভব কখনো? আমার গা সমস্ত কাঁটা দিয়ে উঠতেছে, শরীর ক্রমশ কম্পমান হয়ে উঠতেছে। কি করে এটা সম্ভব? কি করে সম্ভব? অসম্ভব। ঠাকুরের কথা মিথ্যা, মিথ্যা, মিথ্যা বলছে। দাদারা এবং মায়েরা, একটু ধী বিনায়ক দৃষ্টি নিয়ে দেখলে, আমি এটা আপনার কাছে বলতে পারি, ঠাকুরের কথার অমান্য করা আমার পক্ষে ধৃষ্টতা মাত্র, ধৃষ্টতা মাত্র, ধৃষ্টতা মাত্র। তিনি এমন কিছু বলেন না যা আমাদের পারগতার বাইরে। তিনি বলেন, "I see, I observe, I feel and I say." তিনি বলেন, "আমি দেখি, তারপর আমি পর্যবেক্ষণ করি বিশেষভাবে, বিশেষভাবে খুঁটিয়ে নাটিয়ে দেখি। তারপর বলেন, আমি অনুভব করি ভিতরে।" তারপর বললেন, "তখন আমি আমার মুখ দিয়ে উচ্চারণ করে বলি, তখন আমি বলি, I see, I observe, I feel and I say." ঠাকুর এমন কখনো কথা বলেন না যেটা আমাদের পারগতার বাইরে, যেটা আমরা করতে পারি না। ঠাকুরের জীবদ্দশাতে তিনি শান্ডেল ইউনিভার্সিটি করতে চেয়েছিলেন যাতে প্রকৃত মানুষ সেখানে ট্রেন্ড হয়ে আসে। ঠাকুর করতে চেয়েছিলেন একটা হাসপাতাল যাতে সমস্ত রকম চিকিৎসা হয়, মানুষ দ্রুতদীপ্তি অর্থাৎ রোগ থেকে যাতে মুক্তি পায়, সেই ব্যবস্থা করার চেষ্টা করেছিলেন। ঠাকুর চেয়েছিলেন এমন একটা যন্ত্র আবিষ্কার করা যার মাধ্যমে মানুষ মরে গেলেও বাঁচতে পারে। মানুষের অঙ্গ প্রত্যঙ্গাদি ঠিক থাকলে ঠাকুর বলেন মানুষকে বাঁচিয়ে তোলা যায়। ডেথ ইজ এ কিউরেবল ডিজিজ, একথা ঠাকুর বলেছেন। ঠাকুর বলেছেন, আমি তোমাদের কাছ থেকে 15টা করে টাকা চেয়েছি এবং আমরা সেটা একসময় দিয়েছি। এই 15 টাকা দিয়ে ঠাকুর চাচ্ছিলেন আমাদের ভারতবর্ষের কতিপয় মেধাবী ছেলে, যারা সৎসঙ্গী হোক বা নট সৎসঙ্গী হোক, তাদেরকে বিদেশে পাঠিয়ে বিভিন্ন রকম ডিগ্রি নিয়ে বিভিন্ন রকম শিক্ষা লাভ করে তারা দেশে আসবে, দেশের মানুষকে তারা আবার শিক্ষিত করে তুলবে।
এই জন্য ঠাকুর 15টি টাকা করে সংগ্রহ করেছিলেন। আমি নিজের চোখে দেখেছি। ঠাকুর চেয়েছিলেন একটি দৈনিক পত্রিকা করা, যাতে আর্য কৃষ্টি, আর্যেরা কোত্থেকে আসছে, কেমন করে থাকলো, আর্য জাতি সর্বশ্রেষ্ঠ কেন, আর্য স্থান কেন পুণ্যস্থান, আর্য স্থান কেন পিতৃস্থান, একথা ঠাকুর বলেছেন। এছাড়া ঠাকুর চেয়েছেন তোমরা লক্ষে লক্ষে লোক, তোমরা কোটিতে কোটিতে লোক উদ্বিগ্ন হয়ে উঠো, আমার মন্ত্রে, আমার দীক্ষায়, গড অফ সিড, ভগবানের বীজে তোমরা দীক্ষিত হও। ওই বীজ নাম তোমাদের ভিতরে অন্তঃপ্রবেশ করলে তোমরা সকলে আরো উদ্বুদ্ধ হয়ে উঠবে, তোমাদের মাথা ঠিক হবে, তোমাদের শরীর ঠিক হবে, মন ঠিক হবে, তোমরা আবল তাবল বাজে জিনিস খেতে পারবে না, আমিষ তোমাদের খেতে তখন ইচ্ছা করবে না, যদি তো না তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা রেখে আমার কথা বিশ্বাস করে আমার প্রদত্ত এই বীজ নাম তোমরা জপ করো। এ কথাও ঠাকুর বলে গেছেন। কত বড় কনভিকশনের কথা, কত বড় বিশ্বাসের কথা ঠাকুর আমাদের বলে গেছেন। আর যাই হোক, আমি আজকে বিশেষ বলবো না, শুধু একটা পয়েন্টে বলবো, দুনিয়া আবার ধীরে ধীরে দেবভূমি হয়ে উঠতে পারে। কেন ঠাকুর এই কথা বললেন, কি করে এটা সম্ভব, সেই জিনিসেই আলোচনা করব। ঠাকুর এমন কিছু বলেন না, পূর্বেই বলেছি আপনাদের, যা আমাদের পক্ষে সম্ভব নয়। এই ঘটনা বলতে গিয়ে ঠাকুর একটা কথার উল্লেখ করেছিলেন, তাও আপনাদের বলি। এই ঘটনায় এই কথাটা বলেছিলেন ঠাকুর, আপনাদের দয়া করে নোট ডাউন করে নেবেন। 1946 সালের 16ই ডিসেম্বর ঠাকুর এই কথাটা বলেছিলেন, পৃথিবী আবার, দুনিয়া আবার দেবভূমি হয়ে উঠতে পারে। আমি বারে বারে রিপিট করছি এই জন্য, কত বড় তার লফটি আইডিয়া, কত বড় তার ইচ্ছা, কত বড় তার বাঞ্ছনা, কত বড় তার আশা, কেমন করে সম্ভব সেই ঘটনা আপনাদের কাছে বলছি। আপনারা সকলেই জানেন, বাংলাদেশের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায়। যেমন ভালো ডাক্তার তেমন শাসক, সবই ভালো। 1962 সালের 1 জুলাই বিধানচন্দ্র রায় 12টা 4 মিনিটে তার বসতবাটি ওয়েলিংটন স্কোয়ারে কলকাতায় দেহত্যাগ করেন। 1962 সালের 1 জুলাই 12টা 4 মিনিটে। বলা বাহুল্য, 80 বছর পূর্বে 1 জুলাই বিধানচন্দ্র রায় পাটনাতে, পাটনার বাকিপুরে জন্মগ্রহণ করেছিলেন। বিধানচন্দ্র রায়ের যখন মৃত্যু হয় 12টা 4 মিনিটে কলকাতায় 1962 সালে, আমি তখন দেওঘরে ছিলাম। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, আপনার দেবতা, আমার দেবতা, আমাদের প্রাণের ধন, আমাদের সুপ্রিম কনসাসনেসের জাগরণের মূর্ত প্রতীক যিনি, সেই দয়াল, সে সুন্দর পুরুষ, সেই অনামী পুরুষ, যিনি আমাদের গুরুদেব, যিনি আমাদের ধ্যানের বস্তু, আমরা যাকে একমাত্র ধ্যান করি, সেই মানুষটি, সেই দেবতাটি তখন দেওঘরে পাহাড়ের মধ্যে ঘুমাচ্ছিলেন। যদিও আমরা জানি তিনি চির অতন্দ্র, তার কোনো ঘুম নাই, কিন্তু মানবতার ক্ষেত্রে মানুষে যেহেতু জন্মগ্রহণ করেছেন, মানুষের আচার আচরণ তাকে পালন করতেই হবে, এবং তিনি তা পালনও করেন। 12টা 4 মিনিটে শ্রী শ্রী ঠাকুর পার্লারে ঘুমিয়েছিলেন। বিকালবেলা ঘুম থেকে উঠলেন, বিধানচন্দ্র রায় মারা গেছে, সমস্ত আশ্রম দিয়ে ঘরে রটিয়ে, সমস্ত আশ্রমে রটনা হয়ে গেছে, কিন্তু ঠাকুর তখনও ঘুমে।
৩টা-৪টার পরে যখন ঠাকুর ঘুম থেকে উঠলেন, আমি ঠাকুরের কাছে ছিলাম। বঙ্কিম রায়দা বলে এক দাদা, যিনি মাত্র ৭ দিনের জন্য দেওঘরে আসছিলেন, সারা জীবন ভরে দেওঘরে থেকে গেলেন এবং ঠাকুরের কাজ করে গেলেন। বিজ্ঞান অনুসন্ধানী বঙ্কিমচন্দ্র রায় বিএসসি পাস ছিলেন, ঠাকুরের কাছে থাকতেন। কালো মতো লোকটাকে চেহারা, ভিতরটা তার এত পরিষ্কার, এত সুন্দর, এত সাদা যে কল্পনা করা যায় না। সেই বঙ্কিমদা ঠাকুর ঘরে থাকতেন, ঠাকুরের সেবা করতেন। ঠাকুর উঠার পরে সেই বঙ্কিমচন্দ্র রায়দা ঠাকুরকে বললেন, ঠাকুর, বাংলার বিধানচন্দ্র রায় আজকে বেলা 12টা 4 মিনিটের সময় দেহত্যাগ করেছেন। ঠাকুর কথাটা শুনে বিস্মিত হয়ে গেলেন, তার চোখ মুখ কালো হয়ে গেল। তিনি একটা কথা মুখে বলেছিলেন, তিনি একটা কথা মুখে বলেছিলেন, বাংলায় আর এমন কোনো লোক দেখি না যার মুখের দিকে তাকানো যায়। বাংলার এমন কোনো আর মুখ দেখি না, এমন কোনো মানুষ দেখি না যার মুখের দিকে তাকানো যায়। এই কথাটি বলে শেষে ঠাকুর অনুকূলচন্দ্র একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সেই নিঃশ্বাসে কি বেদনা, কি দুঃখ, কি ভাব, কি জ্বালা ছিল সেটা আমার অজ্ঞাত। কিন্তু একথা বলেছিলেন, বাংলার এমন কোনো মুখ দেখি না যার মুখের দিকে তাকানো যায়। এত ভালোবাসতেন তিনি। দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, চোখ মুখ কালো হয়ে গেলেন। সন্ধ্যার পরে, সন্ধ্যা হওয়ার পরে বঙ্কিমচন্দ্র রায়দা ঠাকুরকে বললেন, বিধানচন্দ্র রায় ছিলেন প্রতাপাদিত্য বংশের বংশধর। আমরা 12 ভূঁইয়ের নাম শুনেছি। প্রতাপাদিত্য একজন বড় জমিদার, একজন 12 ভূঁইয়ার মধ্যে একজন। সেই প্রতাপাদিত্যের বঙ্কিমদা বললেন সপ্তম পুরুষ, 7 জেনারেশন হলেন বিধানচন্দ্র রায়। বঙ্কিমদা আরো একটু বললেন ঠাকুরকে, বিধানচন্দ্র রায়ের শাসন ছিল খুব অপূর্ব, তার বুদ্ধিও অপূর্ব, তার শাসন ব্যবস্থাও খুব অপূর্ব। ঠাকুর কথাগুলো শিশুর মতো শুনলেন। একটি কথা ঠাকুর বললেন, বিধান বাবু ছিলেন বিধান বিধি বিনায়ক। বলা বাহুল্য সে কথার মানে, ওই সময়ে আমি যখন কাছে ছিলাম ঠাকুরের, কথাটা যখন সকর্ণে শুনেছিলাম, এই কথাটার মানে আমি বুঝিনি। বিধানচন্দ্র রায় ছিলেন বিধি বিনায়ক। বিধি বিনায়কের ইংরেজি মানে, বিনায়ক কথার মানে হলো পরিচালক, আর বিধি মানে ল। আইনকে যারা পরিচালনা করেন তারা হলেন বিধি বিনায়ক। ঠাকুর ইংরেজিতে বললেন বিধি বিনায়ক ইংরেজি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ লিড। অ্যাডমিনিস্ট্রেটিভ লিড, লিড মানে পরিচালনা করা, অ্যাডমিনিস্ট্রেটিভ মানে শাসন, শাসনকে যিনি পরিচালনা করেন। ঠাকুর বললেন বিধানচন্দ্র রায় ছিলেন বিধি বিনায়ক। আরো বললেন ঠাকুর, একটা জিনিস কি হতে পারে, প্রারম্ভে কেমন করে শুরু করতে হবে, মাঝখানে কি অসুবিধে হতে পারে, সেটা কেমন করে মীমাংসা করা যায়, শেষটা বা কি হতে পারে, সেই জিনিসটা, সেই বিষয়টার, সেই সম্বন্ধেও তার জ্ঞান থাকবে। বিধি বিনায়ক যারা হবেন তারা হবেন তত্ত্বজ্ঞ, তারা হবেন তাত্ত্বদর্শী। শেষে ঠাকুর আবার বললেন, ভারতবর্ষের মধ্যে যদি 10 জন এরকম বিধি বিনায়ক থাকে, তারা যা ডিক্টেট করবেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী অবনত মস্তকে তা মান্য করে চলবেন। বর্তমানে দেশের যেই অবস্থা, খুব সাবধানে পা ফেলে চলতে হবে।
এই যে বিধি বিনিয়োগ যাদের বললাম, জনা 10 লোক যদি থেকে প্রধানমন্ত্রীকে ডিকটেট করে, প্রধানমন্ত্রী সেটা ক্যাবিনেটের মাধ্যমে পরিচালনা করবেন। এই কথা ঠাকুর বলেছিলেন 1962 সালে। আপনারা স্মৃতির মেলা বইতে দেখতে পারবেন এই কথাটি আছে। আর আলোচনা প্রসঙ্গের মধ্যেও আছে। তারপর কি বললেন? সেই কথাটাই আপনাদের কাছে আমি বলার জন্য এতগুলি কথা অবতারণা করলাম। তারপরের কথাটা ঠাকুর বললেন, আন্তর্জাতিক ক্ষেত্রেও বিধি বিনিয়োগ নিয়ে সঙ্গ করা যায়। সাংঘাতিক কথা, সাংঘাতিক কথা। আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থাৎ ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ক্ষেত্রে বিধি বিনিয়োগ নিয়ে রাষ্ট্রসংঘ তৈরি করা যায়। বিধি বিনিয়োগ, ঠাকুর বললেন বিধি বিনিয়োগ যারা হবেন সেটা ভোটে হবে না, তারা হবেন তত্ত্বজ্ঞ, তারা হবেন তাত্ত্বদর্শী, তারা চণ্ডালই হোক, তারা যে কোনো সম্প্রদায়ের হোক, তাদের মধ্যে ওই গুণ থাকা দরকার, তাহাত্মদর্শী। তারা হবেন দরদি, তারা হবেন প্রেমিক, তারা হবেন বিশ্ববাসীর কল্যাণের মূর্ত প্রতীক। এমন তোরা অন্তত গোটা 10 লোক আমার আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রসংঘ গঠন করার জন্য প্রয়োজন। বলা বাহুল্য দাদারা এবং মায়েরা, আমার চোখ দিয়ে জল আসছে। সেদিন ঠাকুর বলেছিলেন চৌ এন লাই একজন, নাসের একজন, প্রেসিডেন্ট নাসের একজন, প্রেসিডেন্ট কেনেডি একজন, কুরসেভ একজন, এবং ভারতবর্ষের বিধানচন্দ্র রায় এবং লাল বাহাদুর শাস্ত্রী একজন। এইভাবে ঠাকুর 10 জনের নামও বলে গিয়েছিলেন সেই দিন 1962 সালে। তাদের নিয়েই আপনারা রাষ্ট্রসংঘের যেই মেম্বার হবে, বিধি বিধায়ক হবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ লিড হবেন, তা আপনারা গঠন করতে পারেন। এতে তাদের ডিউটি হবে কি, রাষ্ট্রে রাষ্ট্রে যে দ্বন্দ্ব চলছে, যেই ঝগড়া চলছে সেগুলি মীমাংসা করা। তাদের কাছে সমস্ত রকম সরঞ্জাম থাকবে, তাদের কাছে সমস্ত রকম সরঞ্জাম থাকবে। আমি আরো দেখেছি ওই বইয়ের মধ্যে আছে, আমি একটু আপনাদের সামনে বলছি, তাতে আপনাদের আরো পরিষ্কার। পাঠকবর্গ, এখানে উপরে লিখিত ঠাকুর বলছিলেন কি, আন্তর্জাতিক ক্ষেত্রেও বিভিন্ন রাষ্ট্র থেকে বিধি বিনিয়োগ নিয়ে সংস্থা করা যায়, তাতে সামগ্রিক কল্যাণ আনা যায়। রাষ্ট্রে রাষ্ট্রে বিরোধের শুরু হতে পারে আন্তর্জাতিক সংগতি, ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশন। একথা আজকাল খুব বলা হয়। আন্তর্জাতিক ইন্টিগ্রেশন ও আসতে পারে ওই পথ ধরে। দ্রষ্টব্য সৎসঙ্গের মাসিক আলোচনা পত্রিকা বা মতপ্রণীত গ্রন্থ স্মৃতির মালা পৃষ্ঠা 51 থেকে 52 আপনারা দেখতে পারেন। পাঠকবর্গ আর শক্তিবর্গ যারা আছেন আগরতলা, বাইরের যারা দাদারা শুনছেন, মায়েরা শুনছেন, যারা সৎসঙ্গে নয় এমন কারা যারা শুনছেন, তাদের সকলকে আমি বলছি, পাঠকবর্গ, এখানে উপরিলিখিত একটি কথা বিশেষ লক্ষণীয়। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্র থেকে বিধি বিনিয়োগ নিয়ে সংস্থা করা যায়, যার মানে এখানে দয়াল ঠাকুর রাষ্ট্র সংস্থা অর্থাৎ ইউনাইটেড ন্যাশনাল সংগঠনের কথা উল্লেখ করে গেছেন। সেখানে শ্রী শ্রী ঠাকুর স্বয়ং, কুরসেভ, নাসের, চৌ এন লাই, প্রেসিডেন্ট কেনেডি, বিধানচন্দ্র রায়, লাল বাহাদুর শাস্ত্রী প্রমুখ ব্যক্তিত্ব নিয়ে সংস্থা করার কথা উল্লেখ করে গেছেন। তাকে ওই নামগুলির কথা স্বতঃস্ফূর্ত এবং স্বাভাবিকভাবে আমি বলতে শুনেছি। আরও যারা কাছে ছিলেন ঠাকুরের ওই সময় পার্লারে, তারাও শুনেছেন। তিনি আরও বলেছেন তারা হবেন বিধান বিনায়ক, বিধি বিনায়ক, তারা হবেন পক্ষপাত শূন্য, তারা হবেন প্রেমিক, তারা হবেন দরদি, তারা হবেন হিতৈষী। সেখানে ভেটো দেওয়ার কোনো প্রশ্ন থাকবে না। সর্বাঙ্গীন মঙ্গলেই তাদের অন্তিম লক্ষ্য থাকবে।
তারা সর্বসাকল্যে 10 জনের বেশি হবে না, 10 পিপল অনলি ইন রাষ্ট্রসংঘ, ঠাকুর বলছেন 10 জনের বেশি হবে না। তারা বিভিন্ন রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবেন যাতে কোনো অশান্তি ও যুদ্ধবিগ্রহ না হয়। সুষ্ঠু মীমাংসা এবং বিহিত নিয়ন্ত্রণ করবেন তারা। অশান্তি যুদ্ধবিগ্রহ যাতে না হয়, সুষ্ঠু মীমাংসা এবং প্রয়োজনে সবাই এবং এবং প্রয়োজনীয় জিনিস সবই তাদের থাকবে, এই আমার দয়াল ঠাকুরের ইচ্ছা। তার কথার যথার্থ সেদিন এবং তারপরও যা বুঝেছি শুনেছি তার কিঞ্চিত মাত্র আমি এখানে আপনাদের সামনে বর্ণনা করলাম। তিনি বিশ্বপ্রেমী, বিশ্ব সর্বভূতের পরম মঙ্গল প্রার্থী, বিশ্বের শ্রেষ্ঠ রাজনীতিবিদ হলেন আমার শেষে ঠাকুর অনুকূলচন্দ্র। এটা নিতান্ত আমার কথা। আরও আমি এখানে দেখেছি, তার দুই একটা কথা আমি বিবৃত করে যেতে চাই। বর্তমানে যে রাষ্ট্রসংঘ আমরা বিশ্বের মধ্যে দেখতে পাই, তার নামকরণ করেন মার্কিন রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট 1942 খ্রিস্টাব্দে। 1 জানুয়ারি এই রাষ্ট্রসংঘ শব্দটি ব্যবহৃত হয়। 1952-তে প্রথম রুজভেল্ট এই শব্দটা ব্যবহার করেন এবং রাষ্ট্রসংঘের আনয়ন করেন। 1942 সালের 1 শব্দটি ব্যবহৃত হয়। এখানে 193টি রাষ্ট্র বর্তমানে এই রাষ্ট্রসংঘের সভ্য। আপনারা দেখতে পারেন দ্রষ্টব্য মনোরমা ইয়ার বুক 2026 পৃষ্ঠা 694 থেকে 695 পৃষ্ঠার মধ্যে এই কথা লিপিবদ্ধ আছে। এই রাষ্ট্রসংঘের মূল উদ্দেশ্যই হলো, আরও লেখা আছে মনোরমা ইয়ার বুকে, আরও লেখা আছে রাষ্ট্রসংঘের নিয়ম নীতির মধ্যে কি লেখা আছে। রাষ্ট্রসংঘের মূল উদ্দেশ্য হবে বিশ্বজুড়ে শান্তি, বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা, বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়িয়ে তোলা। আরো বলছেন গরিব মানুষের জীবনের মান উন্নয়ন করা। আরো বলছেন রাষ্ট্রসংঘের মধ্যে থাকবে যারা ক্ষুধার্ত, অস্বাস্থ্য এবং নিরক্ষর লোক যারা, সেগুলো তারা দূরীকরণ করবেন। এইসব জিনিসগুলো দেশগুলির অধিকার এবং স্বাধীনতার এবং সমস্ত দেশের অধিকার এবং স্বাধীনতার প্রতি পারস্পরিক সম্মান গড়ে তোলার সাহায্য করা, এই লক্ষ্য পূরণে দেশগুলির মধ্যে সমন্বয় গড়ে তোলার কেন্দ্র হিসাবে কাজ করবে। দ্রষ্টব্য মনোরমা ইয়ারবুক 2026 পৃষ্ঠা 695 মধ্যে এই কথাটা লেখা আছে যে রাষ্ট্রসংঘের ডিউটি কি হবে। কিন্তু এত করা সত্ত্বেও দাদা, আমরা দেখতে পাচ্ছি আজকে বিশ্বজুড়ে দ্বন্দ্ব ফুটল ওই সত্য তপন অন্ধকারের পুঞ্জনাশী। বিশ্বরূপে দ্বন্দ্বরণে আজ যেন সমস্ত পৃথিবীর এলিয়ান হয়ে উঠছে, আর যুদ্ধ বিগ্রহে একটা দামামা যেন বেজে উঠছে। আর ঠাকুর বলছেন ফুটল ওই সত্য তপন অন্ধকারের পুঞ্জরাশি, বাঁচব দয়াল বিশ্বনাথের শাশ্বত ওই মধুরবাসী। শিরে উঠে সপ্তভুবন অমৃততার দীপ্ত চূড়ে, হাঁকছে প্রভু বংশীনাদে আত্ম আমি নৈর দূরে। পাবদা নবীর অত্যাচারে ডাকছে যেন ত্রাহি ত্রাহি, চিহ্ন সেজে মোর প্রকটের সন্দেহ তার বিন্দু নাহি। অভয় বাণী দিয়েছেন। ছোটবেলায় এই কবিতাটি লিখেছিলেন, অজ্ঞাত বলে লেখা আছে, শেষে ঠাকুরের নাম সেখানে নাই। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, আজকে যে যুদ্ধ চলছে ইরানের সাথে আমেরিকার, পাকিস্তানের সাথে ভারতের, পশ্চিমবঙ্গের সাথে পূর্ববঙ্গের এবং ভারতের সাথে পাকিস্তানের ইত্যাদি যে ঠান্ডা লড়াই আমরা দেখতে পাচ্ছি, পৃথিবী যেন তপ্ত হয়ে উঠতেছে, অগ্নিশিখার মতো দাউ দাউ করে যেন জ্বলে উঠতেছে। হিংসা, পরশ্রী, কাতরতা, লোভ, নারী হত্যা, নারী নির্যাতন, অপহরণ ইত্যাদি কি না চলছে। লেবার টাবারের কেবল অর্থ আহরণ, নিজের স্বার্থ পূরণের
পরিপূরণের যে দ্বন্দ্ব রেখা যে আমরা দেখতে পাচ্ছি, তার নিরসন কোথায়? এর একটি মাত্র নিরসন আছে, একটি মাত্র উপায় আছে যা নিরসন করা যায়। সেটা ঠাকুর কি বললেন? এর মূল কারণে হচ্ছে মান্যতার অভাব। মান্যতার অভাব। আমরা একজন আরেকজনকে মানতে পারি না। এই ব্যাপারে আমরা বড়ই দরিদ্র, বড়ই আমরা ক্ষীণ। তার কারণ আর যাই হোক না কেন, মান্যতার অভাব। বিধি বিনায়ক মানুষের মতো অভাব, সেই আউটস্ট্যান্ডিং পার্সোনালিটি ম্যানের অভাব, তা আমরা ঠাকুরকে এখনো দিতে পারিনি। তখনও মানুষের বড় অভাব। শ্রী শ্রী ঠাকুরের একটা বড় প্রকল্পই হচ্ছেন, যেমন ঠাকুর বলছেন মান্যতা দেওয়া যায় না, আমরা মান্যতার অভাবের জন্য এই অবস্থা হচ্ছে, তেমনতর অ্যাডমিনিস্ট্রেটিভ লিড অর্থাৎ বিধি বিনায়ক সমন্বিত লোকের অভাব। তারা যেই হোক না কেন, সেই লোকের বড় অভাব। ঠাকুর বললেন তার একটা বড়, এর নিষ্পত্তির একটা বড়, এই সেই জন্য খাঁটি মানুষের বড় অভাব। তার বিহিত ব্যবস্থা অর্থাৎ বিবাহের মাধ্যমে সুসন্তান আনয়ন করা একটা পন্থা। বিহিত মানুষ কোথায় পাবো? খাঁটি মানুষ কোথায় পাবো? বিধি বিনায়ক কোথায় পাবো? সুষ্ঠু ব্যক্তিত্ব আলোক কোথায় পাবো? ঠাকুর বললেন সেই জিনিসের তার বিহিত ব্যবস্থা করা আমরা করতে পারি একমাত্র সুসন্তান লাভ করা আনয়নের প্রধান উপায় হচ্ছে বিবাহ, 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 সুপ্রিবাহ, সুপ্রজনন। শেষেই রাষ্ট্রসংঘের মাঝে যেমন ১০ জন বিধান বিনায়ক মানুষকে নিয়ে সামিট অ্যাডভাইসারি কমিটি, উপদেষ্টা কমিটি করার নির্দেশ দিয়েছেন, প্রদান করেছেন। অভ্রান্ত দূরদৃষ্টির পরিচয় তিনি এখানে প্রদান করে গেলেন। এবং শাসন ব্যবস্থার আইনের ইন্টার কনস্টিটিউশনাল, আমি এখানে একটা বলতে চাচ্ছি, ভারতীয় কনস্টিটিউশন, ডক্টর আম্বেদকর যার চেয়ারম্যান ছিলেন, স্বাধীন নাগরিক হিসাবে, স্বাধীন দেশের নাগরিক আপনিও বলতে পারেন এই কনস্টিটিউশন একটা মস্ত ভুল কোথায়, ফান্ডামেন্টাল রাইটসের একটা মস্ত জায়গায় গোলমাল রয়ে গেছে, যার ফলে সমগ্র পৃথিবী আজকে সারকারে যাচ্ছে। ঠাকুর অনুকূল চন্দ্র সেই কথা বলেছেন, আমাদের ধরিয়ে দিয়েছেন। কি বলেছেন? শেষে ঠাকুর বলছেন সাংগঠনিক বিধি এবং শাসন ব্যবস্থার মূল উদ্দেশ্যই হচ্ছে প্রত্যেক মানুষের বৈশিষ্ট্য অনুযায়ী তাকে পোষণ, রক্ষণ এবং পরিপূরণ করা। এই কথা আমাদের সাংবিধানিক বিধিতে নাই, ইন্ডিয়ান কনস্টিটিউশনে এই কথাটি নাই যে প্রত্যেক মানুষের, যে কথা ঠাকুর বলছেন, বৈশিষ্ট্য অনুযায়ী তাকে পরিপোষণ করা, পরিপূরণ করা, রক্ষা করা, এটা কর্তব্য আমাদের। বরং শাসন সংস্থার মধ্যে আছে যে কোনো বৃত্তি, যে কোনো উপজীবিকা, যে কোনো ব্যবসা, যে কোনো বাণিজ্য প্রত্যেক মানুষেরই করার অধিকার আছে। ঠাকুর সেখানে খড়গহস্ত, ঠাকুর সেখানে খড়গহস্ত। প্রত্যেক মানুষের সমস্ত, যে কোনো ইন্ডিয়ার যে কোনো লোক যে কোনো কাজ করতে পারবে, এইটা আমাদের সাংবিধানিক বিধানে আছে। কিন্তু ঠাকুর তার বিপরীতে, আমিও তার বিপরীতে, আপনারও তার বিপরীতে। কেননা ঠাকুর বলেন এই কথাটি বড় সাংঘাতিক। স্বাধীন ভারতীয় নাগরিক হিসাবে এ সম্বন্ধে আমার বক্তব্য বলার অধিকার আছে, বা তা কেউ মানুক বা না মানুক, আমি আমার কথা বলে যেতে পারি, ঠাকুর ঠাকুরের কথা বলে যেতে পারেন, আপনি আপনার কথা বলতে পারেন। ইউ হ্যাভ দ্য ফ্রিডম অফ স্পিচ, আপনার বাক স্বাধীনতা আপনার আছে, এটা আমাদের সংবিধানে দেওয়া আছে। তা হলো মানুষ সহজাত, কি মানুষ সহজাত সংস্কার, সংস্কার বা স্ব বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করেন। তাদের বৈশিষ্ট্যের উদ্বোধন এবং সম্পূরণ করাই হচ্ছে রাষ্ট্রের কর্তব্য। সব জগাখিচুড়ি করে নয়। এখানে এই শ্রী ঠাকুর বলেন বর্ণানুগ সহজাত সংস্কার অনুযায়ী বৃত্তি নির্বাচনের ব্যবস্থা না হলে আনএমপ্লয়মেন্ট থেকে মুক্তি নাই। যার যার বৃত্তি যে যে সহজাত সংস্কার অনুযায়ী, বৈশিষ্ট্য অনুযায়ী জন্ম থেকে নিয়ে আসছেন, সেই কাজ তার পক্ষে শ্রেয়।
অন্যের বৃত্তি অপহরণ করা ঠিক না। তাতে কি হয়, একটা 10টা কাজের জন্য 10 লাখ অ্যাপ্লিকেশন চলে আসে। আমরা আমাদের স্ববৃত্তির কাজ, যেটা আমাদের বংশ পরম্পরা থেকে নিয়ে আসছে, হেরিডিটিক্যালি যেটা আমরা নিয়ে এসছি, সৃষ্টির বিধানের মধ্যে যেটা রয়ে গেছে, ইনস্টিংটিভ কালচার যাকে জয় বলে, গুরু দাদা, যাকে জয় বলা গুরু। হয় বন আশ্রম, যেটা আমরা জন্ম থেকে নিয়ে আসছি। পৃথিবীর ইতিহাসে বন আশ্রম অটোমেটিকলি সৃষ্টি হয়েছে। চতুর্বর্ণং মহাশ্রম শ্রীকৃষ্ণ করেননি, এটা সৃষ্টির প্রথম থেকেই ঠাকুর বলছেন অনুসূত হয়ে আছে। গাছপালা, লতা, পশু, পক্ষী, মানুষ সকলের মধ্যেই এই সজাত ইনস্টিং যাকে বলে, গুণের গুচ্ছ, ভ্যারাইটিজ অফ ইনস্টিং, ভ্যারাইটিজ অফ সিমিলার ইনস্টিংস, গ্রুপিং অফ সিমিলার ভ্যারাইটিজ ইনস্টিংস ইজ বর্ণ। ঠাকুর বলছেন এই সমাজাত সংস্কার অনুযায়ী বৃত্তি নির্বাচনের ব্যবস্থা না হলে আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব থেকে মুক্তি নাই। ঠাকুর বলছেন জয় গুরু সায়েন্টিফিক্যালি, দাদা, জয় গুরু। সময় বৈজ্ঞানিক ভাবে উত্তীর্ণ হয়ে যাচ্ছে পৃথিবীর দাদা। সর্বত্র জয় গুরু, বন আশ্রম ইন্ট্রোডিউস করতে জয় হবে। গুরু দাদা, জয় তাতেই গুরু। পার্টি, পলিটিক্স, রাজনীতি, রেশিয়াল প্রবলেমস, জাতিগত গোলমাল এবং ক্যাপিটালিস্ট লেবার প্রবলেম, দৈনিক শ্রমিক সমস্যা, নানা ইজমের কনফ্লিক্ট এবং পোভার্টি, দারিদ্র, ইনএফিসিয়েন্সি, আনডিউ কম্পিটিশন, অসমীচীন ইয়ে এবং আনএমপ্লয়মেন্ট, রাষ্ট্র দাসত্ব এবং প্রতি স্বাতন্ত্র্যের অপলাপ ইত্যাদি ব্যাপারে শুরু হয়ে যাবে। ঋষি আনুগত্য, শিক্ষা, সুবিবাহ এবং বর্ণাশ্রম যদি সর্বত্র ভালো করে প্রতিষ্ঠা করা যায়, তাহলে দুনিয়া ধীরে ধীরে স্বর্গে পরিণত হয়ে উঠবে। সর্বকালের জন্য বিধান হলো এই। আপনারা রাইট অ্যান্ড লেফট, ঠাকুর বলছেন আপনারা রাইট অ্যান্ড লেফট, এই আইডিয়া